স্ক্রিনটা সবার কাছে ভিজিবল হলে আমাকে জানাবি। হ্যাঁ হয়েছে, চলো। আজকে আমরা একটা অত্যন্ত কনসেপ্ট নিয়ে পড়াশোনা করব, যেটা হচ্ছে ভেক্টর। ফিজিক্সে কয়েকটা জিনিসের ইম্পর্টেন্স সব থেকে বেশি। যদি বলিস ফিজিক্সের পার্ট, আমি বলবো না। অথচ 11 এর সিলেবাসে একটা গোটা চ্যাপ্টার ভেক্টর হিসেবে দেওয়া থাকে। অ্যাকচুয়ালি ভেক্টর যদি ভেক্টর যদি দেখি সেটা একটা অঙ্কের পার্ট। সিম্পল কথা যদি আমি বলি, ভেক্টর হচ্ছে অঙ্কের পার্ট, এটা কোনো ফিজিক্সের পার্ট নয়, কিন্তু সবথেকে বেশি ফিজিক্সে ইউজ হয় ভেক্টর। এবার অঙ্কে ক্লাস 12 গিয়ে অনেক ডিটেইলসে পড়বি তোরা ভেক্টর সম্পর্কে, এবং রানাও হয়তো তোদেরকে অনেক ডিটেইলসে ভেক্টরটা বোঝাবে ম্যাথমেটিক্স ক্লাসে জয়েন্টেড নামস। আমি ফিজিক্সের পয়েন্ট অফ ভিউ থেকে যতটা যেটুকু প্রয়োজন, অর্থাৎ যেটুকু করলে ফিজিক্স আমাদের কাজ মিটে যাবে, আমি ততটুকুই করাবো। এবং ভেক্টরের যে নিয়ম, সেই ভেক্টরের নিয়ম যদি না কেউ ফলো করে, ফিজিক্সের অঙ্ক প্রত্যেকটা ভুল হবে। আমরা ছোট থেকে যে সমস্ত অ্যাডিশন রুল শিখেছি, অর্থাৎ 2 কেজি আলুর সাথে 2 কেজি আরো তুই জুড়ে দে, টোটাল 4 কেজি হয়ে গেল। 10 কেজির সাথে 5 কেজি জুড়ে দে, 15 কেজি হয়ে গেল। এই ধরনের যে যোগ, অথবা আমরা যদি বিয়োগ দেখি, এগুলো সব আমাদের অ্যালজেব্রিক নিয়ম মেনে চলে। এবার অ্যালজেব্রিক যে নিয়ম, সেটা কিন্তু ভেক্টরের ক্ষেত্রে খাটে না। ভেক্টরের নিয়ম অন্য নিয়মে চলে। সেটাই আমাদের এই ক্লাসে বিস্তারিত আলোচনা করতে হবে। সবার প্রথম আমি যে কথাটা স্কেলার কোয়ান্টিটি, ভেক্টর কোয়ান্টিটি তোরা ক্লাস 9 থেকে পড়ে আসছিস, এবং সেখানে বলা হয়েছিল যে ফিজিক্যাল কোয়ান্টিটির কেবলমাত্র ম্যাগনিটিউড রয়েছে and which is independent of the direction. of the direction. That quantity is known as scalar quantity. আর ভেক্টর কোয়ান্টিটি হচ্ছে ম্যাগনিটিউড আর ডিরেকশন দুটোই থাকলে তাকে ভেক্টর কোয়ান্টিটি বলা হয়। তার থেকেও সবথেকে বড় যে নিয়ম স্কেলার আর ভেক্টর রাশিকে ডিফাইন করে, সেটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি নরমাল অ্যালজেব্রিক রুল অফ এডিশন সাবট্রাকশন ফলো করে। কিন্তু ভেক্টর কোয়ান্টিটি কেউ যদি হতে হয়, তাহলে কিন্তু তাকে ভেক্টর রুল অফ এডিশন মেনে চলতে হবে। সেগুলো সম্পর্কে আজকের ক্লাসে আমরা শিখব। উদাহরণস্বরূপ আমি বলেছিলাম যে ইলেকট্রিক কারেন্ট কিন্তু তার ম্যাগনিটিউডও রয়েছে, ডিরেকশনও রয়েছে, তার সত্ত্বেও সে স্কেলার কোয়ান্টিটি। কেন জানিস? এদিক থেকে একটা তার বরাবর 2 অ্যাম্পিয়ারের কারেন্ট আসছে, এদিক থেকে একটা তার বরাবর 5 অ্যাম্পিয়ারের কারেন্ট আসছে। এই দুটোর যদি জুড়ে দিস 3 নম্বর তার দিয়ে, তাহলে এটা 5 আর 7 অ্যাম্পিয়ার তার মানে এটা আমাদের অ্যালজেব্রিক রুল মেনে চলছে। অ্যালজেব্রিক রুল অফ এডিশন মেনে চলছে। তার মানে একে আমরা স্কেলার কোয়ান্টিটিতে ফেলবো। তার মানে কি বুঝলাম? সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা স্কেলার আর ভেক্টরের মধ্যে যেটা আমাদের আলাদা করতে সাহায্য করে, সেটা হচ্ছে ভেক্টর রুল অফ এডিশন। কিন্তু আমি ভেক্টরের এডিশনের কথা যদি বলি, এদিক থেকে একটা ফোর্স, সাপোজ 5 নিউটন অ্যাপ্লাই হয়েছে, আরেকটা ফোর্স এদিক থেকে 5 নিউটন অ্যাপ্লাই হয়েছে। এই দুটো রেজাল্টেন্ট বা লব্ধি কখনোই বলতে পারবে না 5 10 নিউটন, কারণ এর মাঝামাঝি কোনো একটা জায়গা দিয়ে ভ্যালুটা সারপাস করবে। এটা একটা অন্যই নিয়মে চলে, এবং এইগুলো সম্পর্কে আমাদের আজকের ক্লাসে শিখতে হবে। বল ক্লিয়ার হচ্ছে না? আমরা আমাদের আজকের ক্লাসের টার্গেট, আমাদের ক্লাসে কি করব না করব, মোটামুটি একটা তোদেরকে আইডিয়া দিতে পেরেছি যে আজকের ক্লাসের আমাদের করণীয় জিনিসটা কি। সবার প্রথম আমাদের যে স্কেলার কোয়ান্টিটি, সেগুলো কয়েকটা আমি আগে বলে দিই। যে স্কেলার কোয়ান্টিটি কয়েকটা নাম, যেমন মাস হতে পারে, যাকে আমরা ভর বলি, ডিসটেন্স হতে পারে, টাইম হতে পারে, ওয়ার্ক হতে পারে, চার্জ হতে পারে,
ধরা যায় ধরা যায় ক্যাটায়ন অ্যানায়নের যে ওই সমস্ত জায়গা, অ্যাকচুয়ালি আমাদের ক্যাটায়ন অ্যানায়নের চার্জের থেকেও ইম্পর্টেন্ট যে আমি বলতে চাইছি ইলেকট্রিক চার্জ, যেটা সেই চার্জ, স্পিড, এগুলো সব হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। ভেক্টর কোয়ান্টিটি কোনগুলো? আচ্ছা, ইলেকট্রিক কারেন্ট, এরাও স্কেলার। বাংলা মিডিয়ামের কতজন আছিস? রেসপন্স কর। আমি আছি রাজদীপ। ওকে, এখানে ভেক্টর কোয়ান্টিটির মধ্যে কয়েকটা নাম আমি বলছি, যেমন ধর ডিসপ্লেসমেন্ট, যাকে আমরা সরণ বলেছি। এছাড়াও তুই বলতে পারিস ফোর্স, অ্যাক্সিলারেশন, ভেলোসিটি। স্পিড হচ্ছে স্কেলার, ভেলোসিটি হচ্ছে ভেক্টর। ঠিক আছে। স্কেলার টাইমের কথা লিখেছো ওটা কোথায়? ওয়ার্ক। ঠিক আছে। তাহলে স্কেলার কোয়ান্টিটির মধ্যে ধর মাস যদি আমরা এক্সাম্পল নিই, 2 কেজির সাথে 3 কেজি, এই দুটোকে অ্যাড করলে আমি 5 কেজি পাবো। ডিসটেন্স, একটা অবজেক্ট এদিকে 2 মিটার গেল, আবার এদিকে 3 মিটার গেল, তাহলে টোটাল ডিসটেন্স কভার হবে 5 মিটার। চার্জ 2 কুলম্বের সাথে 3 কুলম্ব চার্জ যদি অ্যাড হয়, এটা 5 কুলম্বের মতো কাজ করবে। স্পিড যদি বলি 5 মিটার পার সেকেন্ড, আর যদি 2 মিটার পার সেকেন্ড অ্যাড হয়, তাহলে এটা 7 মিটার পার সেকেন্ড হবে। ইলেকট্রিক কারেন্ট 2 অ্যাম্পিয়ারের সাথে যদি 3 অ্যাম্পিয়ার অ্যাড হয়, তাহলে এটা 5 অ্যাম্পিয়ার হবে। ছোট থেকে যে নিয়ম শিখে আসছি, সেই নিয়ম সব স্কেলার কোয়ান্টিটির ক্ষেত্রে ভ্যালিড হবে। এতখানিতে কারো কোথাও অসুবিধা আছে? না। এবার ভেক্টর আর স্কেলার আমরা আলাদা করব কি করে? ভেক্টর কোয়ান্টিটি লেখার জন্য পার্টিকুলারলি মাথায় একটা অ্যারো দিয়ে লিখতে হবে। তার ফোর্স মাথায় অ্যারো, অ্যাক্সিলারেশন মাথায় যখনই অ্যারো থাকবে তখনই বুঝবি সেটা ভেক্টর কোয়ান্টিটিকে নির্দেশ করছে। হ্যাঁ, ভেক্টর কোয়ান্টিটি নির্দেশের নিয়ম হচ্ছে মাথায় আমি একটা অ্যারো দেব, আর এটা পুরোপুরি ভাবে ডিরেকশনের উপর ডিপেন্ড করবে। কোনো বইতে অনেক সময় অ্যারো দেয় না। এটাকে ধর ফোর্স ভেক্টর, তো এরকম অন্য লেখার সাথে ধর ফোর্স স্কেলার হলে এরকম লিখতো, একটু বোল্ড হরফে লেখা। ভবিষ্যতে অন্য 5 রকম বই পড়বি, সেখানে আমি বলে দিচ্ছি, ওই জন্য আগে থেকে যখনই দেখবো বোল্ড আকারে লেখা আছে মোটা করে, তখন সেটা বুঝবি মাথায় অ্যারো না দিয়ে অনেকে বোল্ড করে দেয়, এটাকেও আমরা ভেক্টর হিসেবে চিহ্নিত করি। এতখানি ক্লিয়ার হয়েছে না হয়? এইবার ভেক্টর কোয়ান্টিটি মানে হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি যদি দেখিস, সিম্পলি ভেক্টর কোয়ান্টিটি মানে আমাদের একটা ম্যাগনিটিউড থাকবে, ম্যাগনিটিউড মানে হচ্ছে মান, আর হচ্ছে এর সাথে ডিরেকশন থাকবে, যাকে আমরা বাংলাতে বলি দিক। এই দুইয়ের সমন্বয়ে আমাদের ভেক্টর কোয়ান্টিটি তৈরি হয়। এইবার আমাদের ছোট থেকে আমরা পড়ে আসছি যে একটা নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট এই সমস্ত জিনিস তোরা পড়ে এসেছিস। যেহেতু দিক নিয়ে আলোচনা করতে হবে, আমি একটু দিক নিয়ে তোদেরকে ডিটেলস আমি আলোচনা করছি। তো সবার প্রথম আমাদের যেটা মাথায় রাখতে হবে যে মোটামুটি ধরে রাখ, মানে ধর আমাদের চারটে উপরের দিকটাকে আমরা নর্থ বলে চিহ্নিত করি, এটা নর্থ, এই সাইডটা সাউথ, এই সাইডটা ইস্ট, এন্ড এই সাইডটা আমরা ওয়েস্ট হিসেবে চিহ্নিত করে এসেছি ছোটবেলা থেকে। এছাড়াও এদের মাঝখানে আমি একটা লাইন টানতে পারি, এই লাইনটাকে বলা হবে নর্থ ইস্ট। কিন্তু মনে রাখবি এই যে ইস্ট আর নর্থের মাঝখানে আমি কিন্তু অসংখ্য লাইন টানতে পারি, পার্টিকুলারলি একটা অ্যাঙ্গেলকেই
মানে একটা লাইনকে আমি নর্থ ইস্ট বলবো। যে অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে এক্স্যাক্টলি সেই লাইনটাকে আমি নর্থ ইস্ট বলতে পারবো। আদার্স কোনো লাইনকে নর্থ ইস্ট হিসেবে আমি ডিসাইড করতে পারবো না। নেক্সট যদি বলি তাহলে এদিক থেকেও আমি এক্স্যাক্টলি যদি দেখি এটাকে আমরা বলবো নর্থ আর ওয়েস্টের মাঝখানে আছে, এটাকে বলবো নর্থ ওয়েস্ট। এটাও হতে হবে 45 ডিগ্রি, অর্থাৎ এখানটাও থাকবে 45 ডিগ্রি, এখানটাও থাকবে 45 ডিগ্রি। আরো আমরা কি বলতে পারি? এই বরাবর যে অ্যাঙ্গেলটা থাকবে সেই অ্যাঙ্গেলটাকে আমরা বলবো সাউথ ওয়েস্ট। এবং এই বরাবর যে অ্যাঙ্গেলটা থাকবে এই অ্যাঙ্গেলটার নাম আমরা বলবো সাউথ ইস্ট। এবং এবং এই যে মেন কোঅর্ডিনেটের লাইন রয়েছে x axis and y axis, এখান থেকে অলওয়েজ 45 ডিগ্রি অ্যাঙ্গেলই এরা ফলো করবে। আপাতত এতখানি বোঝা গেছে। হ্যাঁ, বুঝতে পেরেছি। এইবার এই তো গেল আমাদের সাউথ ইস্ট ওয়েস্ট, নর্থ ইস্ট, সাউথ ওয়েস্ট, এতগুলো ডিরেকশনকে আমরা টোটাল আটখানা ডিরেকশনকে আমরা দেখলাম। এবার যদি কখনো দেখি যে এক্স্যাক্টলি এটা না দিয়ে ধর ফিজিক্স যেহেতু আমরা পড়ছি এক্স্যাক্টলি এতটা সবসময় এক্স্যাক্টলি নর্থ ইস্ট বা ইস্ট বা সাউথ বা এই সমস্ত জায়গায় এক্স্যাক্টলি আমাদের দেবে না। ধর এখান থেকে দিয়ে দিল একটা হচ্ছে নর্থ, সাউথ, একটা হচ্ছে ইস্ট, একটা হচ্ছে ওয়েস্ট। তো এই ডিরেকশনটাকে আমি কি বলবো? সাপোজ ধর এটা 20 ডিগ্রি, তাহলে আমি এই ডিরেকশনটাকে কি বলবো? সবসময় মনে রাখবি। কেউ বলতে পারবি? কেউ জানিস? নর্দার্ন সাইড। এইটা দেখ নর্থ ইস্ট বলতে পারবো। এবং এই যে ডিরেকশনটা এক্স্যাক্টলি মনে রাখবি, একে আমি বলবো 20 ডিগ্রি। কোন দিকে যাচ্ছে বল? মেন কোঅর্ডিনেট থেকে কোন দিকে যাচ্ছে? নর্থ থেকে ইস্টের দিকে যাচ্ছে। তাহলে কি বলবো? 20 ডিগ্রি ইস্ট টু নর্থ। এক্স্যাক্টলি এই টার্মসটাই প্রত্যেকটা ফিজিক্সের নিউমেরিক্যালসে যদি প্রয়োজন হয় এটা ইউজ করা হয়। এই টার্মসটাই তোকে মনে রাখতে হবে। 20 ডিগ্রি ইস্ট অর্থাৎ পূর্বের দিকে যাচ্ছে টু নর্থ, মানে নর্থ থেকে। এই কেন লিখছি? অফ নর্থ থেকে 20 ডিগ্রি ইস্টের দিকে যাচ্ছে। ক্লিয়ার হয়েছে না ভাই? এবার কেউ বলবি, কেউ ভাবতেই পারি যে আমি তো এদিক থেকে এদিকটাও যেতে পারি। এদিক থেকে এদিকটা গেলেও তাহলে আমার কত ডিগ্রি হবে? পুরোটা 90 ডিগ্রি, এদিকটা 70 ডিগ্রি। অনেকের মাথায় এরকম কাজ করতে পারে। জানবি তুই এই কনসেপ্টটা ভুল ভাবছিস। কারণ এক্ষেত্রে সবথেকে মিনিমাম ভ্যালুটাকে আমাকে ধরতে হবে। অ্যাঙ্গেল ডিসিশনের ক্ষেত্রে মিনিমাম ভ্যালু যেদিক থেকে হবে সেই দিকটাই আমি ক্যালকুলেশনে ধরবো। অর্থাৎ 70 ডিগ্রিকে আমরা ধরতে পারবো না। ক্লিয়ার হয়েছে না? এদিক থেকে গেলে 20 ডিগ্রি, এদিক থেকে গেলে 70 ডিগ্রি, তাহলে 20 ডিগ্রিকেই আমরা নেব। দ্যাট মিন্স আমি এখান থেকে বললাম ইট ক্যান নট বি মোর দেন 45 ডিগ্রি। এই কনসেপ্টটা 45 ডিগ্রির বেশি হতে পারে না। এইবার সিম্পল কথা যদি তোরা দেখিস, ধর আমি দিলাম এরকম একটা তোদেরকে করতে দিলাম। ধর এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা দিলাম 30 ডিগ্রি। বল এই অ্যাঙ্গেলটাকে কিভাবে লিখবি? 30 ডিগ্রি সাউথ অফ ইস্ট। একদম 30 ডিগ্রি সাউথ অফ ইস্ট। যদি আমি এখানে একটা লাইন টানি, এটা হবে 30 ডিগ্রি। তখন এটাকে কি বলে? 30 ডিগ্রি ইস্ট অফ সাউথ। 30 ডিগ্রি ইস্ট
of south. of south. As simple as As simple as that, বল বোঝা গেছে না যাই? এমন কেউ আছিস যে বুঝতে যে পারিস বুঝতে পারিসনি? এমন কেউ আছিস যে বুঝতে পারিসনি? সবসময় আমার কথা হচ্ছে লোয়ার ভ্যালু। ওকে, সবসময় আমরা লোয়ার ভ্যালুকেই ক্যালকুলেট করব। এতখানি বুঝে গেছিস কিনা বল? হ্যাঁ চল, এতখানি যদি বুঝে গিয়ে থাকিস অত্যন্ত ওয়েল এন্ড গুড। এরপর আমরা নেক্সট কনসেপ্টে ঢুকবো। এটা হচ্ছে অত্যন্ত ইম্পর্টেন্ট বোঝার জিনিস। যদি কখনো ভেক্টর কোয়ান্টিটি ইকুয়াল হতে হয়, যদি কোনো ভেক্টর কোয়ান্টিটি ইকুয়াল হতে হয়, তাহলে মনে রাখবি এর ভ্যালুটাও যেমন সেম হতে হবে, তার সাথে ডিরেকশনটাও সেম হতে হবে। ডিরেকশনটাও সেম, মানে ভ্যালুর সাথে ডিরেকশন দুটোই যদি সেম হয়, তবেই আমি বলতে পারবো যে এই ভেক্টর পার্টিকুলার ভেক্টর কোয়ান্টিটি দুটো ইকুয়াল। যেমন ধর ভেক্টর কোয়ান্টিটিকে আমরা অ্যারো দিয়ে ডিসাইড করি, এবং এই অ্যারোটার যে ভ্যালু, সেই এই ভ্যালুটাই আমাদের ডিসিশন করে দেবে যে ভেক্টর কোয়ান্টিটিটা সেম নাকি সেম না। এই দুটো অ্যারো বোঝাচ্ছে, ধর এটাও হচ্ছে 5 নিউটন, এটাও বোঝাচ্ছে 5 নিউটন ফোর্স। এই দুটো এই অনুযায়ী এবং টপ অনুযায়ী দুটোই সেম টু সেম, তাহলে বলবো দোজ ভেক্টর are exactly equal. those vectors are exactly equal. বোঝা গেছে? কোনোটা যদি এই অ্যারোটা কোনো ক্ষেত্রে যদি দেখিস এই অ্যারোটা একটু বড় হয়ে গেল, এই ভেক্টরটাকে যদি আমি এখানে রাখি, তাহলে কি এরা ইকুয়াল হবে? সাইজে বড় করতে হচ্ছে। বলছি এই ভেক্টরটা যদি এই জায়গায় নিয়ে আসি, তাহলে কি এই দুটো সমান হবে? হ্যাঁ হবে। কারণ ভেক্টরকে আমি প্যারালাল শিফটিং করতে পারি, অর্থাৎ এখান থেকে যেভাবে খুশি ঘোরাতে পারবো। কোনো অসুবিধা নেই। আমি এখানে নিয়ে গেলে দেখ ইকুয়াল বোঝাই যাচ্ছে, আমি এই বরাবর রাখি ইকুয়াল বোঝাচ্ছে, এখানে রাখলেও ইকুয়াল বোঝাবে, এখানে রাখলেও ইকুয়াল বোঝাবে। ভেক্টরকে আমি নিজের ইচ্ছা মতো সরাতে পারবো। যদি একটু ঘুরিয়ে দেওয়া হয়, এবার ধর ভেক্টরটাকে এরকম করে দিলাম, তাহলে কিন্তু এই ভেক্টরটার সাথে এই ভেক্টরটা আর ইকুয়াল থাকলো না, কারণ ভ্যালু সেম আছে। এটা 5 নিউটন, এটাও 5 নিউটন, বাট এদের ডিরেকশন আলাদা হয়ে গেছে, ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে। সুতরাং আমি এদেরকে বলতে পারবো those vectors are not equal. দুটোই 5 নিউটন ফোর্সই অ্যাপ্লাই হচ্ছে, কিন্তু যেহেতু অ্যাঙ্গেলটা আলাদা বা দুটো ডিরেকশন আলাদা হয়ে গেছে, ওই জন্য আমাকে বলতে হবে ভেক্টর দুটো আলাদা আলাদা। ক্লিয়ার হয়ে গেছে? নোট ডাউন কর প্রত্যেকে। 2 মিনিট টাইম দিচ্ছি, নোট ডাউন কর। করে নিয়েছি, হয়ে গেছে। গোপাল
হ্যালো, হ্যাঁ বলো। ওকে। দেখ, এইবার যে জিনিসটা আমি বোঝাতে চলেছি তোদের, আশা করি এতখানি সবাইকার নোট ডাউন হয়ে গেছে। এরপর যে জিনিসটা হ্যাঁ তোদেরকে বোঝাবো, ওকে, তার মানে আমি যদি কখনো এরকম লিখি এই একটা সংখ্যা তার মাথায় অ্যারো, তার মানে ভেক্টর বোঝাবে। ইকুয়াল টু যদি ভেক্টর বি এর মাথায় অ্যারো দিই, তার মানে বোঝাবে ভেক্টর এ আর ভেক্টর বি দুটো ইকুয়াল। বল, কারেক্ট হয়েছে? এইবার হ্যাঁ কয়েকটা জিনিস, ম্যাগনিটিউড অফ ভেক্টর, ম্যাগনিটিউড অফ এ ভেক্টর, অর্থাৎ ভেক্টরের মান। ভেক্টরের মান আমরা কি করে বের করবো, কে বলতে পারবি? ভেক্টরের মান আমরা কি করে বের করবো? যাই হোক, দেখ, ম্যাগনিটিউড বলতে কেবলমাত্র মান, দিক বাদ দিয়ে যে ভ্যালুটা থাকে সেটাই হচ্ছে ভেক্টরের ম্যাগনিটিউড। ধর, কি বললো, এটাকে আরেকবার পুরো বলো, কি বাদ দিয়ে? ডিরেকশন বা দিক বাদ দিয়ে যেটা হ্যাঁ আমরা ক্যালকুলেট করি সেটাই হচ্ছে ম্যাগনিটিউড অফ ভেক্টর বা ভেক্টরের মান। ও, যদি শুধু এইভাবে লিখি, এটাকে বোঝাবে এটাকে পুরোপুরি ভেক্টর যেখানে কি রয়েছে, ভ্যালু রয়েছে বা ম্যাগনিটিউড রয়েছে প্লাস ডিরেকশন, দুটোই রয়েছে। যখন আমি দুটো দাঁড়ির মাঝখানে লিখবো, এই সিম্বলটাকে বলা হয় মড সিম্বল। এই মড সিম্বলের মধ্যে যখন লিখবো, তখন এটা বোঝাবে পুরোপুরি ভাবে ম্যাগনিটিউডকে। কাকে বোঝাবে? পুরোপুরি ম্যাগনিটিউড বা ভ্যালুকে বোঝাবে। এটা পরিষ্কার শুদ্ধ ভাষায় লিখে রাখ যে মড অফ এ সবসময় রিপ্রেজেন্ট করবে ম্যাগনিটিউড অফ এ, অর্থাৎ ভেক্টরের মানকে। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ আরেকবার বলুন। ওকে। ভেক্টর কোয়ান্টিটি মানে হচ্ছে সর্বপ্রথম এর একটা মান থাকবে আর এর একটা অভিমুখ থাকবে। আমি বারবার করে একই কথা বলছি। যখনই আমি মড অফ এ লিখবো কোনো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন বা যে কোনো জায়গায়, মনে রাখবি এটা পুরোপুরি নির্দেশ করবে ম্যাগনিটিউড অফ ভেক্টর, অর্থাৎ এর মধ্যে কোনো ডিরেকশন ভ্যালু থাকবে না, শুধুমাত্র ম্যাগনিটিউড, অর্থাৎ আমি জাস্ট নর্মাল ভ্যালুটাকে নিচ্ছি। ধর আমি বলছি এখন 5 নিউটন নর্থ সাইড, এটা ভেক্টর এ। আমি মড অফ এ শুধু এটুকু যদি নিই, এটা বোঝাবে মড অফ এ ভেক্টর, এটাকে বোঝাবে 5 নিউটন। বল, বোঝা গেছে না? হ্যাঁ এতখানি ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ বুঝতে পেরেছি। এরপর এরপর যেটা তোদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে এই এই ভেক্টরের ম্যাগনিটিউড নির্দেশের কি আলাদা কোনো মেথড আছে? হ্যাঁ, আমি যদি শুধু নাম্বারটা লিখি, এটাও বোঝাবে ম্যাগনিটিউড অন। এটাও যা, এটাও তাই। কিন্তু এই দুটোর মধ্যে কি কোনো ডিফারেন্স আছে? ইয়েস, একটা ছোট্ট ডিফারেন্স, সেটা জানবেই না। 80% জায়গায় তোকে বলা হবে যে মড অফ ভেক্টর এ আর এই এ দুটো ভেক্টর সেম, তুমি যে কোনো জায়গায় ইউজ করতে পারো। কিন্তু যদি মানে প্রচন্ড প্রিসিশনের জায়গায় তুই যাস, দুটোর মধ্যে একটা সূক্ষ্মতম ডিফারেন্স রয়েছে। সেই ডিফারেন্সটা বলে দিচ্ছি, একটু শুনে নিবি। যখন আমরা ফার্স্ট টাইম ইউজ করি, যখন আমরা ফার্স্ট টাইম, যেমন ধর এখানে বললাম, ধর ভেক্টর এর ভ্যালু হচ্ছে 5 নিউটন। ধর আমি ভেক্টর এর ভ্যালু বার করলাম 5 নিউটন। বল, ক্লিয়ার হয়েছে না হয়নি? হ্যাঁ Correct? তাহলে ভেক্টর এর ভ্যালু যদি 5 নিউটন হয়, সিম্পল কথা বলছি, ভালো করে বুঝবি,
আমি ধর ফার্স্ট টাইম ইউজ করছি এর মড ভ্যালুটা, মানে এর জাস্ট নিউমেরিক্যাল ভ্যালুটা আমি বা ম্যাগনিটিউড আমি নিতে চাইছি অ্যাট দ্যাট পার্টিকুলার কন্ডিশন, আমি কিন্তু কখনোই একে শুধু a ইকুয়াল টু 5 নিউটন লিখতে পারবো না। যখন ফার্স্ট টাইম আমি ইউজ করছি একে আমাকে ক্যালকুলেট করেই দেখাতে হবে ভেক্টর a এর মড ভ্যালু ইকুয়াল টু 5 নিউটন। এটা যখনই ফার্স্ট টাইম ইউজ করে দিলি তার পরের বার থেকে মড না দিলেও হবে, তুই a ইকুয়াল টু 5 নিউটন ইউজ করতে পারবি। যেমন সে ইংরেজিতে এ অ্যান আর দা তুই ইউজ করতিস, তো প্রথমবার যেমন দা ইউজ করতে পারতিস না, প্রথমে মানুষটা সম্পর্কে কিছু বলতে হতো, তারপর সেকেন্ড সেন্টেন্স থেকে দা ইউজ করতিস, মানে ওই মানুষটাকে নির্দিষ্ট করে বলার জন্য বা ওই জিনিসটাকে নির্দিষ্ট করে বলার জন্য। কনসেপ্টটা ঠিক ওই রকম। উফ, ফোন করেই যায়, এখন ফোন ধরলে হবে না। কি বললাম ক্লিয়ার হয়েছে? না আমি একটা মেসেজ করে বলে দিই, নাহলে বারবার। এক সেকেন্ড। ডান, মেসেজ করা, চলো। তাহলে এই কনসেপ্টটাও মোটামুটি তোদের মাথায় আমি ঢোকাতে পেরেছি। এবার একটা বড় বড় করে অ্যানাউন্সমেন্ট এবং বড় বড় করে লেখা লেখাচ্ছি। প্রথমে তোদের মনে হতে পারে ভুল কথাটা, তোমার কিন্তু স্ক্রিন দেখে দেখা রাখ, যাচ্ছে না গো। এই বাকিদেরও দেখা যাচ্ছে না। দেখতে পাচ্ছি, আমি পাচ্ছি। আচ্ছা, অচন্দ্র চেবিদের কালো গলা পেলাম মনে হলো। চেবি স্যার কিন্তু মাঝে মাঝে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। নেটওয়ার্ক কি বাকিদেরও সমস্যা হচ্ছে? আমার তো ঠিকই আছে। এই চলে এসছে চলে এসছে চলে এসছে যখন নেটের চলে কানেকশন এসছে। দেখা, আমার এদিক থেকে এটুকু তোদের অ্যাসিওরেন্স দিতে পারি যে আমার এদিক থেকে ইন্টারনেট সমস্যা হবে না। তাও যদি হয় তাও আমাকে জানাবি, আমি চেষ্টা করব সেটা কানেকশন চেঞ্জ করে। আমি 2-3 রকম কানেকশন রেখেই ক্লাসটা করাই, যাতে করে একটা কানেকশন স্টপ হয়ে গেলে অন্য কানেকশনটা অ্যাটাচ করতে পারি। সুতরাং টেনশনের কোনো জায়গা নেই, আমাকে বলবি, আমি কানেকশন চেঞ্জ করে দেবো। সবাইকারই যদি সমস্যা আমি চেঞ্জ করে দেবো, আর কারো যদি পার্টিকুলার সমস্যা হয় তাহলে জানবি তার নিজস্ব কোনো একটা সমস্যা হচ্ছে, একবার লেফট করে জয়েন করলে ঠিক হয়ে যাবে। আগের ক্লাসটা ইউটিউবে আপলোড হতে পারে, ঠিক আছে? সুতরাং যে জায়গাগুলো স্কিপ যাবে তুই দেখে নিতে পারিস। এখন সিওরিটি আমি দিতে পারছি না, কারণ এই নতুন ল্যাপটপ নতুন সেটআপে আমি জানি না এখানে কতটা কি রেকর্ডিং হচ্ছে না হচ্ছে। যাই হোক, চলো। এইবার এখানে আমি যে কথাটা বলছি, যেটা মনে করবি, মানে মনে রাখবি, ম্যাগনিটিউড অফ এ vector quantity cannot be negative. এটা একটা বড় কথা তোদেরকে বললাম, ক্লাস 9-এর বইতে তোরা দেখবি লেখা থাকে, ধর স্পিড আর হচ্ছে ভেলোসিটি ডিফারেন্স করেছিস তোরা, বাংলায় যাকে বলা হয় দ্রুতি, ভেলোসিটি হচ্ছে গতিবেগ। এক্ষেত্রে তোকে যেটা মনে রাখতে হবে, দ্রুতি আর গতিবেগের মধ্যে সিম্পল কথা হচ্ছে যে এই যে স্পিড 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 জিনিসটা এখানে একটা দেওয়া ছিল, দেখবি স্পিড ক্যান নট বি জিরো, বাট ভেলোসিটিতে জিরো অর নেগেটিভ, নেগেটিভ ফর এ মুভিং বডি। আমরা ভেলোসিটির ক্ষেত্রে বলেছিলাম ইট ক্যান বি নেগেটিভ, ইট ক্যান বি জিরো, ইট ক্যান বি পজিটিভ।
তাহলে আমি বলছি এখানে ম্যাগনিটিউড অফ এ ভেক্টর ক্যান নট বি নেগেটিভ, এর মানেটা কি হলো? এখানে তো বলছি আমি নেগেটিভ, এটাও ঠিক এটাও ঠিক। এবং তোদেরকে অত্যন্ত ডেপথে গিয়ে মনে রাখতে হবে যে এই যে নেগেটিভ কথাটা ভেক্টর কোয়ান্টিটিতে বোঝায় নেগেটিভ ডিরেকশন। এবং মনে রাখবি 5 নিউটন আর -5 নিউটনের মধ্যে ভাবিস না এদের ম্যাগনিটিউডের ডিফারেন্স আছে, না, এটারও ম্যাগনিটিউড। আমি যদি এটাকে বলি এ ভেক্টর 5 নিউটন আর বি ভেক্টর -5 নিউটন, তাহলে মড অফ এ এটাও বেরোবে 5, মড অফ বি এটাও বেরোবে 5, কিন্তু কখনো নেগেটিভ হয় না। তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স কোথায়? জেনে রাখ, ধর এটা হচ্ছে, এদিকে যদি ভেক্টর এ রিপ্রেজেন্ট করে, এর ঠিক এক্স্যাক্টলি উল্টো দিকে যে ভেক্টরটা নির্দেশ করবে সেটা হয়ে যাবে আমাদের -5 নিউটন। অর্থাৎ পুরোপুরি নেগেটিভ এবং পজিটিভ সাইনটা নির্দেশ করে কোন দিকে সেটা যাচ্ছে তার। ক্লিয়ার হয়েছে নাকি? হুম। আমার একটা প্রশ্ন আছে, বলে ফেল। বলছি যদি এরকম মানে বি এর ওপর যেমন বি ভেক্টর ইকুয়াল টু -5 নিউটন, তাহলে এটা এরকম লেখা যাবে যে -বি ভেক্টর ইকুয়াল টু 5 নিউটন, হ্যাঁ, লেখা যাবে তো। লেখা যাবে? হুম। ঠিক আছে। এবং আমরা যখন সাবট্রাকশন করাবো তখন ওই কনসেপ্টটাই ইউজ করি। মানে দেখ, আমি একটা সিম্পল কথা বলছি, তুই যদি এটা অ্যালজেব্রার মতো ভাবিস, প্রথমেই বলে দিচ্ছি অ্যালজেব্রার মতো কনসেপ্ট কিন্তু না। তুই যখনই -বি বলবি তখন এদিকটা পজিটিভ পজিটিভ হয়ে যাবে, অর্থাৎ -বি হয়ে যাবে 5 নিউটন। কি হুম বললাম বুঝতে পেরেছিস? হুম কারণ বি এর ভ্যালু তো ছিল, বি ইকুয়াল টু তো 5 নিউটন ছিল, হুম হুম ঠিক আছে? সরি, বি ইকুয়াল টু -5 ছিল, তাহলে হ্যাঁ -বি ইকুয়াল টু +বি হয়ে যাবে, হুম তাই না? তো হুম মাইনাস হুম ও -বি করছিস মানে হচ্ছে আলটিমেটলি তুই এটাকে উল্টে দিচ্ছিস, করা যায়। হ্যাঁ, বুঝতে পেরেছি। স্যার তারপরে স্ক্রিন দেখা যাচ্ছে না। ইন্টারনেট ঠিক আছে তো? মাঝে মাঝে ব্ল্যাক হয়ে যাচ্ছে পুরো। সবাইকারই কি সমস্যাটা হচ্ছে? না, আমার না, তো ঠিক আছে। আমার স্যার সেই এবার তখন এসেছে। হয়েছিল, তারপর ঠিক হয়েছে। মাঝে ওকে, মাঝে হচ্ছে, মানে একদম লিখতে যাচ্ছে তখনই হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কানেকশনে কিছু একটা সমস্যা আছে তো। একবার দেখ, একবার লেফট করে জয়েন কর, আমি ওয়েট করছি। সুজিত, একবার আগের পেজটা করো। এখানে এই যে এ লিখেছো, হলুদ বক্সে করে করেছো, হুম, এ ভেক্টর ইকুয়াল টু 5 নিউটন দিয়ে অ্যারো দিয়েছো। অ্যারোটা হুম। ওপর দিকে দাওনি এটা কেন, এটা পাশে এটা কেন? উপর দিকে দিয়েছি, মানে এটা বোঝাচ্ছে নর্থ সাইড বোঝানোর জন্য আমি দিয়েছি। এরকম লেখা না হয় না জেনারেলি। না না, ওটা বলছি না। এটা হুম, তো আমি বলতে চাইছি যে এর ওপর যেমন এটার ওপরে ভেক্টর অ্যারোটা দিয়েছো, এটা হুম। 5 নিউটনের ওপরে অ্যারোটা দাওনি তাহলে কেন? এটা পাশে এইটা দিয়েছো কেন হচ্ছে এটা? এই 5 নিউটন নর্থ সাইড পুরো জিনিসটাই এ ভেক্টরকে বোঝাচ্ছে। এটা অ্যারো কোনো ডিরেকশন বোঝাচ্ছে, এটা বোঝাচ্ছে পুরো ভেক্টর কোয়ান্টিটিটাকে বোঝাচ্ছে। ও, মানে ওটা মানে ভেক্টর যে ওটা বুঝিয়ে যে দিচ্ছে। কোনো ভেক্টর এ হতে পারে ধর এটা 5 নিউটন এরকম সাউথে হতে পারে, কিন্তু এই সবসময় এটাই চিহ্ন, ভেক্টরের চিহ্ন এটা। না, মানে 5 নিউটনের যেটা পরে লিখবে সেটা ডিরেকশন বোঝাবে, আর ওটা চিহ্ন হ্যাঁ, বোঝাচ্ছে। যে ঠিক আছে। ওটা ভেক্টর কোয়ান্টিটি যেটা, ওর হুম। আইডেন্টিটি কি, ভেক্টর নাকি স্কেলার, সেটা বোঝানোর জন্য মাথায় একটা অ্যারো দিতে। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। বল, বোঝা গেছে না যায়নি? হ্যাঁ। এবার একটা কথা বলছি, ধর আমি বললাম এই বরাবর একটা ভেক্টর আছে, তার ভ্যালু হচ্ছে 10 নিউটন। এই বরাবর একটা ভেক্টর আছে, তার ভ্যালু হচ্ছে 5 নিউটন। বলতো ভেক্টর এ, আচ্ছা তোর চল ধর এটাও সুবিধা করবো, এটাও 10 নিউটন।
ভেক্টর এ, আমি এটা লিখছি ভেক্টর বি, বল এটা ঠিক না ভুল? ভুল হবে। ভুল। এবার বল এবার তাহলে ইকুয়াল হবে। এবার ইকুয়াল হতে হবে। তাহলে এই এই যে কেসটা আমি লিখলাম এটা কিন্তু ভুল, কারণ এদের ডিরেকশন উল্টে গেছে। কিন্তু এই যে কেসটা লিখলাম এটা কিন্তু ঠিক। কি বললাম বুঝতে পেরেছিস নাকি পারিস? হ্যাঁ, কারণ ওটা মডে আছে তো। হুম। এবার আমি ধর বললাম ভেলোসিটি ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড আর অ্যাক্সিলারেশন ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। বল এই দুটো ভেক্টর সেম না সেম না? এগুলো ভেক্টর সেম নয় তো, কেন না? কারণ একটাতে সেকেন্ড আছে আর একটাতে সেকেন্ড স্কোয়ার আছে। একদম। আমরা যখন দেখ ইউনিট তো সেম নয়। ইউনিট অ্যান্ড ডাইমেনশন চ্যাপ্টার করেছিলাম, ইউনিট অ্যান্ড ডাইমেনশনে একটা কথা বড় বড় করে বলেছিলাম, if units are different, যদি ইউনিট গুলো আলাদা আলাদা হয়ে যায়, we cannot add or subtract the physical quantities. স্কেলার হোক বা ভেক্টর হোক, ইট ডাজন্ট ম্যাটার, আমি কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিকেই যদি ইউনিট আলাদা হয়ে যায় তাদেরকে অ্যাডিশন সাবট্রাকশন করতে পারবো না, যোগ বিয়োগ সম্ভবই না যদি কখনো ইউনিটটা আলাদা হয়ে যায়। এটা বড় বড় করে লেখাচ্ছি, মাথায় রেখে দিন। 5 মিটারের সাথে 10 কিলোমিটার আমি কখনোই অ্যাড করতে পারবো না। 5 মিটারের সাথে 10 মিটার অ্যাড করতে পারবো, সাবট্রাক্ট করতে পারবো, কিন্তু যখন গুণ বা ভাগ অর্থাৎ মাল্টিপ্লিকেশন সাব ডিভিশন ইজ অ্যালাউড, এক্ষেত্রে কিন্তু অ্যালাউ, অর্থাৎ মাল্টিপ্লিকেশন ডিভিশন ইউনিট সেম থাকুক না থাকুক আমি করতে পারি। যেমন এক্সাম্পল, ধর 5 মিটার পার সেকেন্ড ইন্টু 2 সেকেন্ড, এই দুটো মাল্টিপ্লাই করে আমি পাই 5 কিন্তু 10 মিটার উত্তর পাই, তাই না? ভেলোসিটি ইন্টু টাইম, তোরা পড়েইছি ভেলোসিটি ইন্টু টাইম আমরা কি নির্দেশ করে? ডিস্টেন্স কে। তাহলে দেখ দুটো ইউনিট আলাদা ছিল, আমি কিন্তু মাল্টিপ্লাই করতে পারি। এবং মাল্টিপ্লাই শুধুমাত্র নিউমেরিক্যাল ভ্যালুর হচ্ছে না, এখানে কিন্তু ইউনিট গুলোরও মাল্টিপ্লিকেশন হচ্ছে। দেখ এটার ক্ষেত্রে ছিল মিটার পার সেকেন্ড মানে মিটার বাই সেকেন্ড, কিন্তু এখানে ছিল সেকেন্ড, সেকেন্ড সেকেন্ড ক্যান্সেল আউট হয়ে গেছে, শুধু মিটার পেলাম এর ইউনিট হিসেবে। তার মানে মাল্টিপ্লিকেশন ইউনিটেরও হচ্ছে, সংখ্যারও হচ্ছে। আমি যখন প্রথম ক্লাস করিয়েছিলাম জয়েন্টের, দেখ পি ইকুয়াল টু এন ইউ বলেছিলাম, অর্থাৎ নিউমেরিক্যাল ভ্যালু আর ইউনিট এই দুটোরই মাল্টিপ্লাই P1 ইন্টু P2 যদি করি, তাহলে N1 ইন্টু U1 ইন্টু N2 ইন্টু U2, অর্থাৎ N1 N2 ইন্টু U1 U2, এই দুটো কিন্তু হবে। বল ক্লিয়ার হয়েছে নাকি হয়নি? হ্যাঁ। হুম। নেক্সট কনসেপ্ট যাওয়া যাক। হুম। এবার বড় বড় করে হেডিং দাও। আবার আগের পেজটা খোলো, এর আগের পেজটা। কি নন্দী, সব বোঝা যাচ্ছে? এই মডটা ঠিক বুঝতে পারছি না। মড মানে জাস্ট ভ্যালু নেবে, ডিরেকশনটা নয়। মানে ওর যা এক্সাক্ট ভ্যালু, ধর বললাম 20 নিউটন, তাহলে শুধু উত্তর দিকটিকে আমি বাদ দিয়ে দেবো, মড ভ্যালু নিচ্ছে মানে শুধুমাত্র ওর ভ্যালুটা নিচ্ছে, মানে 20 ভ্যালুটাকে নিয়ে নিচ্ছে।
প্লাস ঠিক আছে। থাক মাইনাস থাক, আমি জাস্ট নর্মাল ভ্যালুটাকে নেব। এই যে তোরা যেটার জন্য প্রিপারেশন করছিস, অথবা কেউ কেউ নিটের জন্য প্রিপারেশন করছিস, দুটোতেই তো ফিজিক্স অত্যন্ত টাফ লেভেলের প্রয়োজন হয়। তোরা যদি দেখিস যে কেউ আইসিএসসি বোর্ডে পড়ছিস, এখানে কেউ সিবিএসসি বোর্ডে পড়িস আমার কাছে, কেউ কেউ আছে বিবিএসসি পড়িস, ভবিষ্যতে তোরা ডাব্লিউবিসিএইচ এসসি বোর্ডে পড়বি। তোরা কি জানিস ক্লাস 11 অ্যান্ড ক্লাস 12 এইটে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, বায়ো, আমি এই চারটে সাবজেক্ট পড়েছি, আমি এই চারটে সাবজেক্টের কথাই বলবো, বাকি কিছু আমি মন্তব্য করতে পারবো না। এই চারটে সাবজেক্টের সিলেবাস 98% সেম, মানে এতটাই কাছাকাছি, প্রায় সেম। 11-12 সিলেবাসের কোনো ডিফারেন্সই থাকে না। তুই বাংলা মিডিয়ামেও যা পড়বি, আইসিএসসি সিবিএসসি বোর্ডেও তাই পড়বি, আদার্স বাকি যে কোনো বোর্ডে তুই তাই পড়বি, এক্স্যাক্টলি সেম জিনিসই পড়তে হবে। আবার এর সাথে জেই নিটের কিন্তু সিলেবাসও কিন্তু এক্স্যাক্টলি সেমই হয়। হ্যাঁ, একটা জিনিস কোনোটায় বেশি কোনোটায় কম, ওই যে বললাম ওই 95%, জেই সাথে এদের ডিফারেন্স হচ্ছে 95 টু এইটুকুনি ডিফারেন্স, মানে বলতে পারি ম্যাক্সিমামটাই সেম। তাহলে এই যে জেই এক্সামকে এত টাফ কেন বলা হয়, এর কারণ কি জানিস? এর কারণ একটা সিম্পল কারণ হচ্ছে, তোদের যে ডাব্লিউবি বোর্ড অথবা সিবিএসসি অথবা আইসিএসসি, এই বোর্ডেতে যে কোশ্চেনটা সেট হয়, সেই কোশ্চেনটা কেবলমাত্র, ধর আমি ভেক্টর চ্যাপ্টার থেকে কোশ্চেন করব, তো ভেক্টর চ্যাপ্টারের উপরেই কোশ্চেন থাকবে। আমি যদি কাইনেমেটিক্স বা স্মৃতিবিজ্ঞানের কথা বলি, তাহলে কাইনেমেটিক্স থেকেই কোশ্চেনটা আসবে। আমি যদি নিউটনস ল অফ মোশন থেকে বলি, তাহলে শুধুমাত্র নিউটন ল অফ মোশন থেকেই কনসেপ্টটা আসবে, হালকা ফুলকা ভেক্টর মেক্টর এগুলো অ্যাড করতে পারে, জাস্ট এইটুকু। যেই বা নিট কেন টাফ জানিস? তোকে কোশ্চেনটা খিচুড়ি বানিয়ে দেবে। এই কোশ্চেনটার মধ্যে নিউটন ল অফ মোশনও থাকবে, কাইনেমেটিক্সও থাকবে, ভেক্টরও থাকবে, ইলাস্টিসিটিও থাকবে, ফ্রিকশন থাকবে, সবকিছু মিলিয়ে সব কনসেপ্ট তোকে মাথায় রাখতে হবে। অর্থাৎ তুই যখন সেকেন্ড চ্যাপ্টার পড়ছিস, ফার্স্ট চ্যাপ্টারটা ভুলে যাব এবং ওর কনসেপ্টটা মনে রাখবো না, তাহলে এই কোশ্চেনটা ভুল হয়ে যাবে। তফাৎটা এখানে, সিলেবাস সেম, তোকে বোর্ডেও যা পড়ানো হবে এখানেও তাই পড়ানো হবে। এবং বলতে পারিস আজকে যে ক্লাসটা নেওয়া হচ্ছে সেটা বোর্ডের অ্যাবাভ লেভেল, মানে তোরা ক্লাস 11-এ একটু একটু আপ লেভেলে যাচ্ছিস, 11-এর সিলেবাস কভার করছিস কিন্তু তার থেকে একটু আপ লেভেলে যাচ্ছিস, মানে এতটা ডিটেলসেও 11-এ পড়তে হয় না। কিন্তু মনে রাখবি, যত দিন পর্যন্ত এই জেই ক্লাস করবি, মনে রাখতে হবে পুরোনো পড়া তোকে মনে রাখতে হবে, এবং পুরোনো পড়া ভুলে গেলে চলবে না। ওই জন্য বলছি প্রপার একটা খাতা মেনটেন করবি, নোটস বানাবি, এবং নোটস বানাতে বানাতে চলবি। যেদিন আমার এই যেই ক্লাস থাকবে তার আগে কিন্তু পুরো খাতাটা রিভিশন করে যেন বসা হয়, নাহলে কিন্তু এই ক্লাসগুলো করে কোনো লাভ হবে না। রাইট? ক্লিয়ার আমি করতে পেরেছি তোদেরকে এই জিনিসটা ক্লিয়ার করতে পেরেছি প্রত্যেককে? হ্যাঁ। এটাই হচ্ছে কিন্তু একটা সব থেকে খাঁটি কথা, যেটা তুই হয়তো 12 করার পরে বুঝতিস, সেটা আজকে তোদেরকে বলে দিলাম, যে যতটা সিরিয়াসলি নিতে পারবি তার জন্যই ভালো। চলে আয়। এবার একটা কথা বলি, হেডিং দিবি অ্যাঙ্গেল বিটুইন ভেক্টরস। দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, সেটা বের করা আমরা শিখব। দেখ, ভেক্টর কোয়ান্টিটিকে আমরা নির্দেশ করার জন্য এরকম একটা অ্যারো দিয়ে নির্দেশ করি, আর একটা ভেক্টর কোয়ান্টিটি নির্দেশ করার জন্য আর একটা অ্যারো দিয়ে ডিনোট করলাম। সেকেন্ড আর একটা ভেক্টর নিলাম, এটা। থার্ড একটা ভেক্টর নিলাম, এটা। তো এখানে একটা সিম্পল কথা বল তোরা, এই দুটো এই যে তিনটে আমি ভেক্টর কোয়ান্টিটি
মধ্যে এঁকেছি, মানে তিনটে ভেক্টর কোয়ান্টিটি এঁকেছি। এই যে এইখানে ভেক্টর কোয়ান্টিটি গুলোর মধ্যে অ্যাঙ্গেল কোনটাকে ধরবো? বল সবার প্রথম, সব থেকে ইজি, বল এই দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কোনটা? ওই তো মাঝখানে একটা। মাঝখানে হ্যাঁ এইটুকু হ্যাঁ একটা অ্যাঙ্গেল। হ্যাঁ এই অ্যাঙ্গেলটা কি হবে? অ্যাকিউট অ্যাঙ্গেল। হ্যাঁ। বাংলা হচ্ছে সূক্ষ্ম কোণ। এই অ্যাঙ্গেলটা কেমন? এই দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেলটা কেমন? ওই তো এই দিকে, উল্টো দিকে। এই দিকে, তাই তো? না, নিচের দিক থেকে, নিচের দিক থেকে। নিচের দিক দিয়ে, হ্যাঁ ওটাই বলছি। এই দিক থেকে। হ্যাঁ হয়ে গেল ভুল। কনসেপ্ট ক্লিয়ারেন্স রাখো। অ্যাঙ্গেল সবসময় ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল বড় বড় করে লিখে রাখো। এটা কাকে নির্দেশ করবে? ভেক্টরের যে ডিরেকশনের মধ্যবর্তী অ্যাঙ্গেল। দুটো কনসেপ্ট মার্কেটে প্রচলিত রয়েছে, এটা কোনো পার্টিকুলার টেক্সট বইতে পাবি না। ডিরেকশনের কি বললো? ডিরেকশনের মধ্যবর্তী অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল বিটুইন ডিরেকশনস। ও ইংলিশ টার্মসটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন ভেক্টরস, এই সরি অ্যাঙ্গেল বিটুইন ডিরেকশনস। আমি এটাকে সলভ করার জন্য কি করব? এই ভেক্টরটা দেখে এই দিক দিয়ে যাচ্ছিল, তাহলে এর ডিরেকশনটাকে আমি বাড়িয়ে দেব, এবং এটা তো এদিকেই যাচ্ছিল, তাহলে এর ডিরেকশন এইদিকেই আছে। আরে এর ডিরেকশন কোন দিকে আছে? এই দিকেই আছে। তাহলে দেখ এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল, এখানে এইটা হয়ে যাবে অ্যাঙ্গেল। ক্লিয়ার হয়েছে না হয়? এছাড়াও মার্কেটার একটা প্রচলিত কথা রয়েছে, প্যারালাল শিফটিং এর নিয়ম। একটু আগেই তোদেরকে শিখিয়েছি। প্যারালাল শিফটিং এর নিয়ম অনুযায়ী কি বলছে? আমি ভেক্টরটাকে যেদিকে খুশি আমি নড়াচড়া করতে পারি এই বরাবর। আমি যেদিকে খুশি নিয়ে যাই এইভাবে এভাবে করি, কোনো অসুবিধা নেই। আমার ভেক্টরটা ছিল এখানে, আমি এখানে যদি নিয়ে আসি, দেখতে হবে এটা কি আর এটা সেম কনসেপ্ট? কি রে? তো তো একই জিনিস হয়ে যাচ্ছে। অ্যাঙ্গেল বিটুইন ডিরেকশন অফ ভেক্টরস। বল এটার ক্ষেত্রে অ্যাঙ্গেল কোনটা হবে? এটা তাহলে কি হয়ে গেল? এটাও সূক্ষ্মকোণ বা অ্যাকিউট অ্যাঙ্গেলই হয়ে গেল। এই অ্যাঙ্গেলটা কেমন হবে? এই অ্যাঙ্গেলটা বের করার জন্য আমি কি করবো? এর যে ওটাও অ্যাঙ্গেল, সেম জিনিসই হবে। এটার যে ডিরেকশন, এই ডিরেকশন হলো, এটার যে ডিরেকশন এই ওইদিকে, হ্যাঁ। বরাবর হলো, তাহলে এর ক্ষেত্রে ওটা এই যে ডিরেকশনটা নিচেরটা কোনটা হবে, হবে? এই কোনটাকে নেব? নিচেরটা হবে। এই যে নিচেরটা নিচে, বলতে আহ নিচে দুটো অ্যাঙ্গেল দাঁড়াও, রয়েছে, একটা এইটা, রাইট সাইড, ব্লুটা ব্লুটা যেটা টানলে। একটা ব্লু হ্যাঁ কালার ওটা, টানছে আর একটা রেড কালার টানছে, কোনটা ঠিক? ব্লুটা। ব্লুটা। কেন ঠিক? কারণ এইটা বললে ওই যে শিফটিং করা যাবে। যদি ওপরের যে ভেক্টরটা আছে ওটাকে শিফট করে নিচে করে দিই ওই সাইডে, হুম, তাহলে এই সেম অ্যাঙ্গেল পাবো তো এই ব্লুটার সঙ্গে। একদম ঠিক কথা বলেছে। অ্যাঙ্গেলটা একদম কারেক্টলি ওর ডিসিশন নিয়েছে। তো সর্বপ্রথম যেটা তোদেরকে মাথায় রাখতে হবে, যে ভেক্টরের অ্যাঙ্গেল ডিসিশনের ক্ষেত্রে আমরা শিফটিং নিয়মটাকে মনে রাখবো। ইমাজিনেশন করতে ইজি হবে। এটা আমাকে বের করতে বলেছিল, এবং দেখ এখানে একে আমি যদি শিফট করে এখানে নিয়ে চলে আসি, তাহলে আমি দেখ অ্যাঙ্গেলটা পেয়ে যাবো। এই যে এই অ্যাঙ্গেল। আচ্ছা, আমি তো ভেক্টরের অ্যাঙ্গেলটাকে আমি পার্টিকুলারলি এইটাকেও ধরতে পারতাম। এদিকেও তো একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে। সবসময় মনে রাখবি, স্মলার অ্যাঙ্গেল উইল বি ক্যালকুলেটেড। অর্থাৎ সব থেকে ছোট সাইডে যে কোণটা উৎপন্ন হবে সেইটাকেই আমি ধরবো, বড় সাইডের কোণটাকে ধরবো না। বল, কেউ যদি বুঝে না থাকিস আমাকে বল।
বুঝতে পেরেছি। একটা প্রশ্ন করছি, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ কি 181 ডিগ্রি হতে পারে? Can the angle between two vectors be 181 degree? বল। এটা ভেবে হ্যাঁও বলবি। হতে পারে আবার নাও হতে পারে। স্যার এটা হবে না মনে হচ্ছে। এক্সপ্লেন কর, কেন হবে না? আমারও কেন মনে হচ্ছে হবে? হবে না। কেন না? কারণ কারণ তুমি তো একটু এখানে আগেই ছোট বললে ওই যে শর্টেস্ট, হ্যাঁ শর্টেস্ট নেওয়া যাবে। তাহলে আমি যদি শর্টেস্ট নিতে চাই, ধর আমি এই বরাবর একটা ভেক্টর কোয়ান্টিটি নিলাম, এক্ষেত্রে অ্যাঙ্গেলটা আমি এটাকে নিতে পারবো। এইবার ধর আমি ভেক্টর কোয়ান্টিটিটাকে একটু বাড়ালাম এই বরাবর, তাহলে অ্যাঙ্গেল কোনটাকে নেব? এইটাকে। এইটাকে নিশ্চয়ই না। এরকম করতে করতে বাড়াতে 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 আমি যখন এই অ্যাঙ্গেলটা পাবো, এটা হয়ে যাবে ম্যাক্সিমাম, অর্থাৎ এটা হচ্ছে ম্যাক্সিমাম, অর্থাৎ 180 ডিগ্রি। এইবার যখনই একটু বেশি নিয়ে নেবো, তখনই আরে বাবা, তখন উল্টো দিক থেকে নাও। এইটা যদি আমার 181 ডিগ্রি ধরি, এদিকটা হয়ে যাবে 179 ডিগ্রি, 179 ডিগ্রি। দ্যাট মিনস তোকে ধরে নিতে হবে আমাদের ভেক্টরের অ্যাঙ্গেল ক্যালকুলেশনে 179 ডিগ্রিকে নাকি 181 ডিগ্রি ধরলেই ভুল হয়ে যাবে। কারণটা বুঝতে পেরেছিস নাকি পারিস না? এটা আরেকবার বলো, এটা আমি বলতে চাচ্ছি একটা সরল রেখা বরাবর ম্যাক্সিমাম 180 ডিগ্রি অব্দি যেতে পারে, তবে দুদিকটাই সমান হয়ে যায়। যদি কখনো দেখি 180 থেকে একটুকু বেশি হয়ে গেছে, তাহলে আমি এদিকটা আর ধরবো নাকি, তখন তো আমি উল্টো দিকটা ধরবো, কারণ উল্টো দিকটা তো ছোট হয়ে যাচ্ছে। ওই জন্য 180 থেকে বেশি হতে পারে না। বল, ক্লিয়ার হয়েছে না? হয় হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ বুঝতে পেরেছি। মাথায় ঢুকছে এবার ভেক্টর কোয়ান্টিটি? হ্যাঁ তাহলে টেক্সট বইতে পড়া এক লাইন ভেক্টর আর অ্যাকচুয়াল ভেক্টরের মধ্যে তফাৎটা বোঝা যাচ্ছে? ক্লাস 9 পর্যন্ত ভেক্টর কোয়ান্টিটি সম্পর্কে বোধহয় ক্লাসে বা নর্মালি ক্লাসে তো আমি তাও কিছুটা আলোচনা করি, জেনারেলি টেক্সট বইতে বা এগুলোতে উপায়ও থাকে না, বাধ্য হয়ে লিখতে হয়। তো সেখানে এক লাইনের কি দু লাইনের বেশি কিন্তু ভেক্টর কোয়ান্টিটি সম্পর্কে খুব একটা আলোচনা করা থাকে না। কিন্তু আদতে ভেক্টর হচ্ছে ফিজিক্স এবং বলতে হবে ম্যাথামেটিক্সে, সেটা রানা বলবে। আমার অনেকদিন ম্যাথমেটিক্সের সাথে, মানে হায়ার লেভেলে ম্যাথমেটিক্সের সাথে অনেকদিন যোগাযোগ নেই, রানা বেটার বলতে পারবে। তবে ফিজিক্সের পয়েন্ট অফ ভিউ থেকে ভেক্টর মারাত্মক ইম্পর্টেন্ট, এবং ভেক্টর কোয়ান্টিটি ছাড়া আমরা ফিজিক্স মানে ভাবতেই পারবি না। যখন আমি কাইনেমেটিক্স ঢুকবো তখন বুঝতে পারবি কেন এই কথাগুলো বলছি। ওই জন্য বলি ভেক্টর হচ্ছে জয়েন্ট এন্ট্রান্স বা মেন ফিজিক্সের কোর কনসেপ্টের জায়গায় হচ্ছে ভেক্টর। প্রত্যেক দিন হয়তো প্রত্যেকটা অঙ্ক করতে গিয়ে ভেক্টর তোকে দিনে যে কতবার অ্যাপ্লাই করতে হবে তার কোনো মানে ক্যালকুলেশনসই তুই পাবি না, মানে এতটাই ইম্পর্টেন্ট, প্রচুর ইউজ করতে হবে। এইবার চলে এসো, এবার ভেক্টরের যে যোগফল, অনেক প্রুফ আছে, অনেক থিওরি আছে, 12 নয়, তাই একদম ডাইরেক্ট আমি মানে ফর্মুলা বেসড ওয়েতেই আমি পড়াবো। আমাদের ভেক্টরের এবার যোগফল
আমরা নর্মাল যে স্কেলার যোগফলের কথা শুনেছি, আর আরেকটা কথা আমি বললাম কি ভেক্টর যোগফল, এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কোথায়? স্কেলার যোগফল আর ভেক্টর যোগফল। স্কেলার যোগফল আমরা ছোট থেকে শিখে আসছি, এ সম্পর্কে আমাদের কিছু বলার নেই, কিন্তু ভেক্টরের যোগফল পুরোপুরি অন্য নিয়মে চলে। যেখানে ধর এই বরাবর একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, মানে এই বরাবর একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, না ফোর্সের যে রেজাল্ট হবে সেটা না এই বরাবর হবে না এই বরাবর হবে, মাঝখান বরাবর কোনো একটা জায়গা দিয়ে এটা হবে। কোন দিকে যাবে? যদি এই ভেক্টরটার ভ্যালু বেশি হয় তাহলে রেজাল্টেন্টটা এর দিকে ঝুঁকে থাকবে, যদি এই ভেক্টরের ভ্যালু বেশি হয় তাহলে এই দিকে ঝুঁকে থাকবে। আচ্ছা, ভেক্টরের আর একটা আমি জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে একটা ধর ভেক্টর দুটো একই দিকে আছে, এটার যদি লেন্থ আমি বেশি অর্থাৎ দৈর্ঘ্য বেশি দেখাই তাহলে বুঝে নিবি এই ভেক্টরটার মান বেশি। যদি বেশি বড় অ্যারো দিয়ে ডিনোট করা হয়, যদিও এটা ইউজ হয় না, ঠিক আছে, কোশ্চেন পেপারে তোকে ভ্যালুই দিয়ে দেবে, এরকম বড় লাইন টেনে দেখায় না, তাও কোনো কনসেপ্টে আমরা বাদ দেবো না। তো মান বেশি, আমরা যখন কোনো ভেক্টরের এরকম লাইনটা বড় করে টানবো তাহলে বুঝে যাবে ওইদিকে ভেক্টরটা আর কি বেশি আছে, নিউমেরিক্যাল ভ্যালুটা বেশি আছে। ছোট লাইন টেনেছি মানে হচ্ছে মান কম। ক্লিয়ার হয়েছে না হয়নি? এবার এই বরাবর ধর আমি একটা ভেক্টর এঁকেছি এরকম, আর এই বরাবর একটা ভেক্টর এঁকেছি, তাহলে এক্ষেত্রে এদের যে রেজাল্টেন্ট ভেক্টরটা হবে সেটা রেজাল্টেন্ট ভেক্টরটা এর দিকে ঝুঁকে থাকবে, যার মান বেশি হবে তার দিকে ঝুঁকে থাকবে। এইভাবে ভাব, তোর বন্ধুর গায়ে প্রচুর ক্ষমতা, তোর গায়ে ক্ষমতা কম, তাহলে কি হবে? যখন দড়ি টানাটানি খেলা হবে বা অন্য কিছু খেলা হবে তখন সিম্পলি কি হবে দেখ, তখন সিম্পলি যার জোর বেশি তার দিকে জিনিসটা যাবে। এইভাবে ভাব, যার জোর বেশি তার দিকে জিনিসটা বেঁকে যাবে। বা ধর তুই এদিক থেকে ঠেলছিস 5 নিউটন ফোর্স দিয়ে, আর এদিক থেকে একজন টানছে 2 নিউটন ফোর্স দিয়ে, তাহলে নিশ্চয়ই যেদিকে এই বরাবরই যাবে, কিন্তু যেদিকে 5 নিউটন আছে সেই দিক বরাবর জিনিসটা মুভ করতে থাকবে। তাহলে ওটাই বলছি যে মানে মোট কথা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটির নিয়ম হচ্ছে যে এটাই, যে যে দিকে বেশি মানে নিউমেরিক্যাল ভ্যালু থাকবে সেই দিকে তার রেজাল্টেন্টটা পাওয়া যায়। এবার ভেক্টর অ্যাডিশনের যে নিয়ম, সেই নিয়ম তোদেরকে অবশ্যই জানতে হবে এবং অত্যন্ত ডেপথেই জানতে হবে। তো যে জিনিসটা আমি বলছি ভালো করে শুনবি। ভেক্টর অ্যাডিশনের জন্য আমাদের পার্টিকুলার দুটো ভেক্টর কোয়ান্টিটি, ধর এটা ভেক্টর এ আর এটা হচ্ছে ভেক্টর বি, দুটো ভেক্টরের যে ভেক্টর যোগফল ভেক্টর এ প্লাস ভেক্টর বি, আমরা দুটো সূত্র মেনে চলবো। একটা হচ্ছে ট্রায়াঙ্গুলার রুল, আর একটা হচ্ছে প্যারালালোগ্রাম, প্যারালালোগ্রাম রুল অফ অ্যাডিশন। ক্লিয়ার হয়েছে না হয়নি? প্যারালালোগ্রাম রুল অফ অ্যাডিশন আর একটা হচ্ছে ট্রায়াঙ্গুলার রুল অফ অ্যাডিশন। তো সর্বপ্রথম যে জিনিসটা তোদেরকে আমি শেখাচ্ছি, রুল অফ অ্যাডিশনের মধ্যে সবার প্রথম আমরা ট্রায়াঙ্গুলার রুল অফ অ্যাডিশন আমরা পড়বো। ক্লিয়ার হয়েছে? ট্রায়াঙ্গুলার রুল অফ অ্যাডিশনের মধ্যে যেটা মনে রাখতে হবে যে আহ, এখানে দেখ ওটা 11 গ্রাম লিখেছো সুনন্দা? 11 নয়, প্যারালাল বা সমান্তরাল সরলরেখা টানিস না, ওই প্যারালাল জিএম শর্ট ফর্মে প্যারালালোগ্রামকে এইভাবে লেখা হয়।
মানে এটা তোদের সিলেবাসে লিখবি না, মানে যেখানে শর্টকাটে লেখার দরকার হয় সেখানে মানে এরকম আর কি ইউজ করা যায় আর কি, করা যায় না বলবো না, করা যায়। তো দু ধরনের অ্যাডিশন রুল আমরা পড়বো পাশাপাশি। এখানে জাস্ট দেখালাম যে কি কি রুল অফ অ্যাডিশন হয়, আর দুটো রুল অফ অ্যাডিশন পড়েছি, একটা হচ্ছে ট্রায়াঙ্গুলার রুল অফ অ্যাডিশন, একটা প্যারালোগ্রাম রুল অফ অ্যাডিশন। এই দুটো রুল অফ অ্যাডিশন কি একটু আগে বুঝে নেবো। সবার প্রথম পড়বো ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর অ্যাডিশন। আর একটা হচ্ছে প্যারালোগ্রাম রুল অফ ভেক্টর অ্যাডিশন। যারা বাংলা মিডিয়ামে আছিস তাদেরকে বলে দিই, প্যারালোগ্রাম মানে হচ্ছে সামান্তরিক। চলো, তো ট্রায়াঙ্গুলার রুল ল অফ ভেক্টর এডিশন, একটা হচ্ছে প্যারালোগ্রাম রুল অফ ভেক্টর এডিশন, এই দুটো জিনিস রয়েছে। এবার দেখ আমাদের কোথায় ট্রায়াঙ্গেল ল ইউজ করব, কোথায় প্যারালোগ্রাম ল ইউজ করব। ব্যাপারটা খুব সিম্পল। যদি কখনো যদি দেখিস ভেক্টর এ আর এটা হচ্ছে ভেক্টর বি, আরে বেঁকে যায় কেন? আচ্ছা, ভেক্টরের আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, এই যে মাথার দিকে অ্যারোটা থাকে, অ্যারো হেড, একে অনেকে অ্যারো হেড বলে, একে বলা হয় অ্যারো হেড। আর এই যে শেষ দিকটা থাকে একে বলে অ্যারো টেল। ঠিক আছে, অ্যারো হেড আর অ্যারো টেল। তো দেখ এক্ষেত্রে অ্যারো হেডের সাথে যখন একটা ভেক্টর অ্যারো হেডের সাথে অন্য ভেক্টর অ্যারো টেল মিশেছে, তখন আমরা ট্রায়াঙ্গেল রুল অফ অ্যাডিশন মানে ট্রায়াঙ্গেল রুল অফ অ্যাডিশন ফলো করব। যদি কখনো দেখিস একটা টেলের সাথে অন্যটার টেল অ্যাড হয়েছে, তখন এটা ধর ভেক্টর এ আর এটা হচ্ছে ভেক্টর বি, এক্ষেত্রে আমরা প্যারালালোগ্রাম রুল অফ ভেক্টর অ্যাডিশন ইউজ করব। ঠিক আছে, আর যদি এর দুটো ক্ষেত্রে অ্যারো হেড কানেক্ট হয়, হ্যাঁ, আর যদি দুটো অ্যারো হেড লাগে তখন? কোনো নিয়মিত লাগাতে পারবো না, তখন প্যারালাল শিফটিং করতে হবে। ও আচ্ছা, ঠিক আছে। আরে দেখ না, প্যারালাল শিফটিং এর নিয়মটা এতটাই ইম্পর্টেন্ট। তো প্যারালাল শিফটিং কর, এই দেখ এটা কিসে হয়ে গেল, প্যারালালোগ্রাম রুল হয়ে গেল। হ্যাঁ এটাকে হ্যাঁ, প্যারালাল শিফটিং কর, এটা ট্রায়াঙ্গেল হয়ে গেল। এটাকে ওটাতেও নেতি, করা যাবে। এই দেখ হয়ে গেল ট্রায়াঙ্গেল ল, হয়ে গেল প্যারালালোগ্রাম ল। দুটো একই নিয়ম রে, আর দুটো শুধু রেজাল্টও এইদিক সেম ওইদিক। হবে। হ্যাঁ, এই দুটোর কি হবে, স্যার এই দুটো আরেকবার মিলিয়ে, বলুন এটা বুঝতে পারিনি। তাহলে ভ্যালুটাও ইকুয়াল বেরোবে তো? ওটাই বলছি। এই দেখ একটু আগে প্যারালালোগ্রাম শিফটিং বলে যে ভেক্টরটাকে না আমি যেরম ভাবে খুশি যেরম ইচ্ছা মতো সরাতে পারি, এর ভ্যালু বা ম্যাগনিটিউড তো কিছুই চেঞ্জ হচ্ছে না। হ্যাঁ তাহলে হ্যাঁ, আগে এই পজিশনে যা ছিল এখন এখানে নিয়ে চলে গেলে এটা সেম ভেক্টরকে নির্দেশ করবে। তাহলে আমি যদি এরকম করতে পারি তাহলে এটাকে সরিয়ে নিয়ে এখানে আনতে পারি তো। দেখ তো হ্যাঁ এদিকেরটা এদিকের ছবিটা কি সেম? তাহলে হ্যাঁ হয়ে গেল ট্রায়াঙ্গেল ল হয়ে গেল আমাদের প্যারালোগ্রাম ল। আবার যদি হুম, এদিকে প্যারালোগ্রাম লকে আমাকে ট্রায়াঙ্গেল লয়ে কনভার্ট করতে হয়, দেখ আমি শিফট করে দিলাম, হয়ে গেল ট্রায়াঙ্গেল ল। এবং এক্ষেত্রে মনে রাখবি নাম দুটো আলাদা হলেও দুটো একই জিনিস, এই দুটো রেজাল্টও সেম হবে। এই দুটোর কি হবে, রেজাল্ট সেম হবে। বল ক্লিয়ার হয়েছে না? হয় হ্যাঁ হ্যাঁ হয়েছে। হুম, আমি সবার প্রথম প্যারালোগ্রামটাকে বোঝাই। দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল হলো থিটা। কি বললাম, দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি থিটা হয়, মনে রাখবি এদের মধ্যবর্তী রেজাল্টেন্ট মোটামুটি আরে এই দুটোর মধ্যবর্তী রেজাল্টেন্ট মোটামুটি মাঝখান দিয়ে যাবে, এতটা বড় হবে না অবশ্যই। এই দুটোর থেকে মোটামুটি বড়ও হতে পারে, ইকুয়ালও হতে পারে, মোটামুটি ধরে রাখি একটুখানি এদিক ওদিক হবে, একটু বড় হবে। এই আমি সব বোঝাবো কখন বড় হবে কখন ছোট হবে, এক্ষেত্রে একটু বড়ই হবে। 6 6 এগুলো মাইনাস, ঠিক আছে, 12 না একটু বড় হবে। তো যাই হোক, এখানে যে জিনিসটা আমি বোঝানোর চেষ্টা করছি, এটাকে আমি রেজাল্টেন্ট ভেক্টর বলবো।
এর নাম কি দিলাম? রেজাল্টেন্ট ভেক্টর। রেজাল্টেন্ট ভেক্টর আর কাকে নির্দেশ করবে? আর ইকুয়াল টু রেজাল্টেন্ট ভেক্টর, যাকে বলা হয় লব্ধি ভেক্টর। একে বলা হবে লব্ধি ভেক্টর। একে কি বলা হবে? লব্ধি ভেক্টর। তাহলে বুঝতে পেরেছি। এর 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 পার্টিকুলার ফর্মুলাটা কি হচ্ছে? রেজাল্টেন্টের যে ভ্যালু বেরোবে আর এ তো আমি শুধু এখন নিউমেরিক্যাল ভ্যালু বার করছি, তাহলে আর এর মাথায় কোনোরূপ আমি ইয়ে দেবো না, মানে কিচ্ছু দিচ্ছি না, মানে জাস্ট আমি ভ্যালুটাকে বের করার চেষ্টা করছি, ডিরেকশন এখন নিচ্ছি না। এখানে দেখ ডিরেকশন প্লাস ভ্যালু দুটোই আছে বলে মাথায় অ্যারো দিয়েছি। আমি এখানে শুধু আর লিখছি, তার মানে বোঝাবে কি? শুধুমাত্র নিউমেরিক্যাল ভ্যালু নিচ্ছি, আমি ডিরেকশনটা আমি এখানে জানি না। বল ক্লিয়ার হয়েছে না হয়নি? যদি ডিরেকশনটা সমেত আমি লিখতাম তাহলে মাথায় অ্যারো দিতাম। আমি শুধু নিউমেরিক্যাল ভ্যালুটা নিচ্ছি, ওই জন্য মাথায় অ্যারোটা দিলাম না। আর ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। এতখানি দেখ তোদের পরিচিত, মানে a প্লাস বি তার হোল স্কোয়ারের মতো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। এক্সট্রা একটা cos থিটা গুণ করতে হবে। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, এই 2ab cos থিটাটা ব্র্যাকেটে রাখবে, পুরোটা একটাই জিনিস। এবার cos এর মান রানা করিয়ে দিয়েছে তো, cos এর মান sin এর মান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাস, তাহলে আমার খাটনি একটু কমে গেছে। তুই আরেকবার করিয়ে দাও না, কি আছে। না, এখানে এখানে যে অ্যাঙ্গেলটা, অর্থাৎ এই যে এই যে অ্যাঙ্গেলটা আমি ফাই ধরে নিলাম, এই অ্যাঙ্গেলটাকে আমি ফাই ধরে নিলাম। তাহলে এখানে দুটো অ্যাঙ্গেলের কথা হচ্ছে। ফার্স্ট অ্যাঙ্গেল হচ্ছে থিটা। থিটা কাকে নির্দেশ করছে? অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস। আর ফাই যে অ্যাঙ্গেলটা, ফাই ডিনোট করে কাকে? অ্যাঙ্গেল বিটুইন আ ভেক্টর অ্যান্ড রেজাল্টেন্ট। বিটুইনটা আবার কি লিখলে ওটা? ওটা শর্ট ফর্ম। তো অ্যাঙ্গেল এসব আবার পরীক্ষাতে বা স্কুলে করতে যেও না পাকামো করে, সাবধান করে দিচ্ছি, খেপে টেপে যাবে, কেটে দেবে। এখানে অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস যেটা আছে, ভালো করে শোনো, অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস, সিম্পল কথা আমি যেটা বলছি মন দিয়ে শুনবে। দুটো ভেক্টরের মধ্যে যে অ্যাঙ্গেল সেটা আমি থিটা দিয়ে ডিনোট করব। একটা ভেক্টর আর এর যে লব্ধি বল তার মধ্যে অ্যাঙ্গেলটাকে আমি ফাই দিয়ে ডিনোট করব। ক্লিয়ার হয়েছে না হয়? ওই সাইনটার কি নাম বললে? ফাই, একা হচ্ছে ফাই চিহ্ন। অনেকে বিটা দিয়েও লেখে, সবসময় যে ফাই থাকবে আমার না, থিটা দিয়ে লেখে নাহলে বিটা দিয়ে লেখে। তাহলে এই দুটোর মধ্যে যে রেজাল্টেন্ট, সেই রেজাল্টেন্টের ভ্যালু কত পেয়ে গেলাম? আর ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। একদম ছোটস্থ কণ্ঠস্থ মুখস্থ যতস্থ আছে, যত রকম অস্ত আছে সব রকম অস্ত অ্যাপ্লাই করে মনে রাখতে হবে, ছোটস্থ কণ্ঠস্থ মুখস্থ সব। আর এদের মধ্যে থিটা তো আমাদের মানে জানা কথা। এর যে ফাই, ফাই এর ভ্যালুটা আমি বের করব, তার জন্য একটা ফর্মুলা আছে, tan ফাই ইকুয়াল টু, এই যে এই অ্যাঙ্গেলটা যখন নেব আর যে ভেক্টরটা নিচ্ছি, ভালো করে শুনবি, আর যে ভেক্টরের ভ্যালু নিচ্ছি ঠিক তার উল্টো দিকে যে ভেক্টরটা আছে সেই ভেক্টরটা নেব উপরে, তার সাইনের ভ্যালু নেব বি সাইন থিটা বাই থিটা। রিমেম্বার দ্যাট থিটা মানে কি হচ্ছে, এই পুরো অ্যাঙ্গেলটা নিচ্ছি, বি সাইন থিটা এ প্লাস বি কস থিটা। অত্যন্ত ইম্পর্টেন্ট এই দুটো জিনিস, এই দুটো ফর্মুলা তোকে তোকে দিনে দিনে বোধহয় 100 বার করে ব্যবহার করতে হবে। সুতরাং
এই ফর্মুলাটা এবং এই ফর্মুলাটা মুখস্থ, কণ্ঠস্থ, মুখস্থ সব রকম অস্ত করে নিতে হবে। কারো কোথাও ডাউট আছে এখনো পর্যন্ত? বলো বলো বলো, ডাউট বলো, ডাউট যত রকমের মনের ভেতর প্রশ্ন আছে। থিটা লিখেছো তো? না না, হ্যাঁ, ওটা বি কস থিটা লিখেছো তো? বি কস থিটা। বি সাইন থিটা বা এ প্লাস বি কস থিটা হয়ে গেলে বলবি। হয়ে গেছে। সেম 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 একই নিয়ম। এখানে অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস, এই যে ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে অ্যাপ্লাই করব। এই যে এই অ্যাঙ্গেলটা আমি কাকে বলবো বলতে, এটা থিটা নাকি ফাই? এটা কোন অ্যাঙ্গেল? এই যে এই অ্যাঙ্গেলটা কাকে নির্দেশ করবে? দেখ, এটা এটা ভেক্টর এ যাচ্ছে, ভেক্টর এ ভেক্টর এ, এটাও ভেক্টর এ কে নির্দেশ করবে? তাহলে ভেক্টর এ আর ভেক্টর বি এর মধ্যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা এখানে থিটা। ফাই অ্যাঙ্গেল কোনটা বলেছি? রেজাল্টেন্ট। এই দুটো রেজাল্টেন্ট কি করে বোঝাবো? ভালো করে বুঝে নে, এটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট। এই যে ভেক্টর এ আর ভেক্টর বি, ট্রায়াঙ্গেল রুল অফ অ্যাডিশনে মনে রাখবি, এর শেষ এর শুরু। এর যে শুরু, এর শুরু থেকে এর যে শেষ, অর্থাৎ এর টেল থেকে হেড পর্যন্ত জুড়ে দিলে যেটা পাবি সেটাই হয়ে যাবে এক্ষেত্রে রেজাল্টেন্ট। রেজাল্টেন্ট আর একটা ভেক্টরের মধ্যে যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটাকে আমি এখানে ফাই বলবো। দুটো একই জিনিস, জাস্ট আমাদের রিপ্রেজেন্টেশনটা আলাদা। এখানে দেখ একটা প্যারালালোগ্রাম বা সামান্তরিক আমি কল্পনা করে নিতে পারি, ওই জন্য একে বলা হয় সামান্তরিক নিয়ম। এটা এখানে একটা ত্রিভুজের মতো তৈরি হচ্ছে, ওই জন্য একে ত্রিভুজ নিয়ম বলা হচ্ছে। এবং এক্ষেত্রে মনে রাখবে, এক্ষেত্রেও সেম ফর্মুলা, আর ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা, আর এখান থেকে tan ফাই ইকুয়াল টু বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা। বাস, সিম্পল, একদম সিম্পল। আজকের ক্লাসে আমাদের এক্স্যাক্টলি এতখানি করাতে হবে, কারণ এর পরের যে টপিকটা আছে সেই টপিকটা ধরলে এখন 1 ঘন্টার ব্যাপার আছে। সুতরাং এই পরের কনসেপ্ট আমরা নেক্সট ক্লাসে করব। এবং ভেক্টর মোটামুটি টোটাল আমি 6টা থেকে 7টা ক্লাস আমি ভেক্টরের উপর নেব, তাহলে ভেক্টরটা ভালোভাবে কমপ্লিট হয়ে যাবে। তারপর কাইনেমেটিক্স করব। কাইনেমেটিক্স এখানে 12 থেকে 13টা ক্লাস লাগবে। অর্থাৎ কাইনেমেটিক্স মানে কি? স্মৃতিবিজ্ঞান, অর্থাৎ ডিসপ্লেসমেন্ট, ডিস্টেন্স, অ্যাক্সিলারেশন, ভেলোসিটি, অ্যাভারেজ ভেলোসিটি, ঠিক আছে, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। হ্যাঁ, তো এই কটার মধ্যে, মানে এই 5টা টপিকের মধ্যে আমাদের টোটাল 12 থেকে 13টা ক্লাস আমরা কমপ্লিট করব। ঠিক আছে, তোমরা ওই জন্য বলছি ওকে প্রপার নোটস মেনটেন করতে 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 যাবে। আমাদের টার্গেট আছে তোরা সবাই এখানে ম্যাক্সিমাম জন ক্লাস 9তে পড়িস, ম্যাক্সিমাম ম্যাক্সিমাম 9তে পড়িস। তো যারা 9তে পড়িস, তো তাদের হাতে 10th আমার টাইম রয়েছে। 10th হওয়ার অবধি আমি 11th-এর মেজরিটি অফ দা চ্যাপ্টার যেই লেভেল আমি কমপ্লিট করব। যখন তোরা 11th-এ উঠবি, শুনে রাখ, এখন থিওরি কমপ্লিট হচ্ছে, যতদিন 11th-এ উঠবি, 11th-এ তোরা যখন উঠে যাবি তোদের ব্যাচটা, তখন যেই ক্লাসটা কনভার্ট হয়ে যাবে প্র্যাকটিস ব্যাচে। অর্থাৎ তখন এবার প্রপার যেই প্রিপারেশন আমরা স্টার্ট করবো, অর্থাৎ যেই লেভেলের কোশ্চেন সলভ করা শুরু করবো ক্লাস 11th। তার সাথে সাথে কি করব, প্লাস এই যখন এর প্র্যাকটিস চলবে, প্লাস 12-এর যেটা থাকবে, সেই 12-এর আমরা এবার যেই লেভেলের পড়াশোনা স্টার্ট করে দেবো ক্লাস 11th থাকাকালীন। অর্থাৎ এই সময়টা ক্লাস 11th হবে তোদের, যেহেতু স্কুলেও খুব একটা চাপ থাকে না, 11th ফাঁকি মেরে সবাই কাটায়, কিন্তু আমি তোদেরকে ওই 11th আসল তৈরি করবো, মানে যেই জন্য তৈরি করবো। এর পাশাপাশি তোরা আদার্স কোচিং তো নিবি, মানে সেটা তোদের পার্সোনাল ব্যাপার, এবং আমি আমি সাজেস্ট করব এক্সট্রা আরো কোচিং নেওয়ার, কারণ সেখানের কোয়ালিটির সাথে আমাদের কোয়ালিটি তখন বুঝতে পারবি অ্যাকচুয়ালি ম্যাচ খাচ্ছে নাকি খাচ্ছে না, বা তারাও যেরকম প্র্যাকটিস করবে আমিও যেরকম প্র্যাকটিস করাবো,
সব মিলিয়ে মিশিয়ে না করতে হবে, তাই না? আমি ওই জন্য বলছি মোটামুটি 11th-টা তোদের জন্য টাফ হতে চলেছে। আর মোটামুটি এখন 9th-এ কনসেপচুয়াল ক্লিয়ার রাখবি। এই যে খাতাটা বানাতে বলছি, কেন বারবার করে বলছি, কারণ বুঝতেই পারছিস 9th আছে, সামনে বছর 10th রয়েছে। এই 10th-এর শেষ দিকে গিয়ে তোর আর মানে ধ্যান জ্ঞান থাকবে না আগে কি পড়েছিলিস, সব মাথা থেকে ডিলিট হয়ে যাবে। কিন্তু খাতাটা যদি যে ভালো করে মেনটেন করবি, সে একবার পুরনো খাতা রিভিশন করলে সমস্ত কিন্তু এই 9 থেকে 10 থেকে শুরু করে 11 থেকে সবকিছু মানে রিভিশন হয়ে যাবে। যে খাতাটা করবি একটু দামি, একটু ভালো কোয়ালিটির খাতা করার চেষ্টা করবি, যাতে করে সেটা মোটামুটি 3 বছর 3.5 বছর তো চলেই চলে। মানে মোটা খাতা করতে বলছি না, দরকার নিউমেরাস খাতা করবি, কিন্তু যে খাতাটা করবি অত্যন্ত ভালো যত্ন সহকারে রেখে দিবি, ঠিক আছে? কারণ এই কনসেপ্ট গুলো অ্যাটলিস্ট বলে দিচ্ছে তোকে, যেই লেভেলের এইচসিভি, ঠিক আছে, পিয়ারসন, সমস্ত বইয়ের যে সমস্ত আছে, আরিয়ান, সমস্ত বইয়ের কনসেপ্ট এক জায়গায় জড়ো করে এগুলো দেওয়া হচ্ছে। সুতরাং বুঝতে পারবি পরে যে তোদের কতটা সুবিধা পাবি। ওই জন্য বলছি খাতাটা ভালো করে মেনটেন করবি। কারেক্ট? কারো কিছু ডাউট আছে ক্লাস সম্পর্কে? না। ঠিক আছে, চলো, গুড নাইট এভরিওয়ান। সবাই আস্তে আস্তে লেফট নাও, আমি লাস্টে লেফট নেবো।